নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি, আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, আমরা মেয়েরা সংসারের কাজকর্ম সকাল থেকে রাত পর্যন্ত গুছিয়ে করতে চাই। এবার তার জন্য অনেকটা সময় আমাদের প্রয়োজন হয়। তার জন্য এই ছোট ছোট টিপসগুলো যদি দেখতে পারেন তাহলে দেখবেন সেই কাজগুলো করতে অনেকটা সময় বাঁচবে, অনেকটা আপনাদের টাকা পয়সাও সাশ্রয় হবে। আমি চলে এসেছি আমার প্রথম টিপসে বন্ধুরা, আমরা যখন মাছ কিনে আনি সেই মাছগুলোকে ধুয়ে আমরা এইভাবে কোনো একটা পাত্রের মধ্যে করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই মাছগুলো বেশ কিছুদিন ধরে খাবো তার জন্য। এবার দেখবেন সেই ফ্রিজে রাখার পর সেই মাছগুলো বরফ পুরো পাথরের মতো চাং পড়ে যায়। তো বন্ধুরা, আমরা কোনো মর্নিংয়ে রান্নাবান্না করছি, তাড়াতাড়ি করে রান্না করতে হবে, সেক্ষেত্রে আমরা কিভাবে এই জমাট বরফ থেকে মাছগুলোকে আলাদা করব। আমি প্রথমে এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে নিয়েছি। আপনারা যদি এভাবে জল দিয়ে রাখেন সেক্ষেত্রে 15 মিনিট কিন্তু লাগবেই এই বরফটা ছাড়াতে। আপনারা যদি এইভাবে একটু লবণ সেই জলের মধ্যে মিশিয়ে দিতে পারেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই সেই মাছগুলো থেকে সমস্ত বরফ ছাড়িয়ে যাবে। এর জন্য কিন্তু অনেকটা সময় নষ্ট করতে হবে না, রান্না বাদ দিয়ে বসে থাকতে হবে না। মাছের বরফ না ছাড়ালে রান্না করব কি করে? আর যদি গরম জল দিই সেক্ষেত্রে কিন্তু মাছ কেমন একটা সেদ্ধ মতো হয়ে যায়, তো সেটাও করা যায় না। তো এই টিপসটা অবশ্যই ফলো করবেন, আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে। চলে এসেছি পরবর্তী টিপসে। এখানে আছে একটা টিকলি। তো দেখবেন বিয়ের যে কোণে হয় অথবা অন্যান্য বিয়েতে যে সমস্ত সাজুগুজু করে, যারা আমরা সাজুগুজু করি তখন কিন্তু টিকলি সবাই পরি। এবার সেই সাজ থেকে টিকলি পরতে গিয়ে যে প্রবলেমটা আমাদের আর বিয়ের কোণের উভয়েরই হয়, যে এই টিকলিটা যখন কপালে পরি, যখনই এদিক ওদিক নাড়াচাড়া করে টিকলিটা এদিক ওদিক কিন্তু বারবার ঘুরতে থাকে। তো এই যে একটা সমস্যার মধ্যে বিয়ের কোণে হোক আর তার বান্ধবীরা হোক আর বোনেরা হোক, যে সবাই যে সমস্যার মধ্যে পড়ে, টিকলি পড়লেই সেই সমস্যা থেকে কিন্তু আজ রেহাই পেয়ে যাবে। ছোট্ট একটা টিপসের মাধ্যমে এই সমস্যা থেকে অবশ্যই রেহাই পাবেন। তো বন্ধুরা, আমাদের বাড়িতে যখনই আমরা কোনো অনুষ্ঠান বাদে এভাবে সাজুগুজু করছি, টিকলি পরছি, তখন একটা কাজ করব। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ডাবল সাইডের টেপ আছে। তো এই ডাবল সাইডের যে টেপগুলোকে একেবারে সরু করে কেটে নিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইভাবে সরু করে কেটে তারপর কিন্তু এই যে ছোট্ট একটা অংশ আমি কেটে নিলাম, সেই ছোট্ট অংশটারই কিন্তু কাজ করতে হবে। কারণ আমি এই ডাবল টেপটা বড় করে কাটতে পারবো না, এই জন্য টিকলির সাইড থেকে কিন্তু দেখা যাবে। এই যে ছোট্ট একটা অংশ আমরা কেটে নিলাম, কেটে নেওয়ার পর টিকলির এই নিচের দিকে ভেতরের দিকে এইভাবে আটকে দেব। আটকে দিয়ে এটা কপালের ঠিক যে জায়গাটা আমরা বসাবো টিকলিটা, সেই জায়গাটা কিন্তু এই টেপের সাহায্যে আটকে থাকবে। এইবার আমরা যতই নাড়াচাড়া করি, যতই এদিক ওদিক গল্প করি, কথা বলি, যেটাই করি না কেন, কখনোই টিকলি কিন্তু কপালের ঠিক নির্দিষ্ট জায়গা থেকে এদিক ওদিক সরে যাবে না। তো বন্ধুরা, আপনারাও কিন্তু যারা টিকলি ব্যবহার করছেন তারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন, দেখবেন আপনাদেরও এই সমস্ত সমস্যা থেকে অবশ্যই রেহাই পাবেন। আশা করছি টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। আমরা বাজার থেকে যখন চা কিনে আনি, দেখবেন এই ধরনের লুজ চা হোক আর যে ব্র্যান্ডেড চা হোক, যে চাই হোক না কেন, আমরা চা খেতে এখন খুবই পছন্দ করি সকাল বিকালে। এবার সেই চাগুলো বাজার থেকে কিনে আনার পর আমরা কি করি, এরকম চায়ের যে প্যাকেটটা থাকে তার কর্নারটা কেটে সঙ্গে সঙ্গে আমরা যে কন্টেনারের মধ্যে চাগুলো রাখা থাকে তার মধ্যে চাটা ঢেলে নিই। ঢেলে আমরা কিন্তু আমাদের স্বাদ মতো চা খেতে থাকি, সকালে অথবা বিকালে যখন চা খাওয়ার প্রয়োজন হয় খেতে থাকি। এতে কি হয়, আমাদের একটা অনেক বড় সমস্যা হতে পারে, আমাদের হেলথের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক এইভাবে চাটা খেলে। তো বন্ধুরা, আমরা যখনই চা কিনবো, সে যে চাই হোক না কেন, আনার পর আমাদের অবশ্যই কিন্তু চালনির মধ্যে করে একটু চেলে নিতে হবে। এই যে টুকনিগুলো আছে ওর মধ্যে আমরা বেশ ভালো করে চেলে নেব। এবার চালবো কেন, কেন এটাকে আমরা পরিষ্কার করছি সেটাও দেখবেন। তো তার আগে আমি এটাকে বেশ ভালো করে চেলে নিই। তো চালার পর দেখবেন এই যে চায়ের যে পাতা, এর মধ্যে অসংখ্য ছোট ছোট কণা থাকে। সেই কণাগুলো দেখবেন এতটা সূক্ষ্ম যে এই চালনির মধ্যে থেকেও বেরিয়ে যাচ্ছে। এবার আমরা যখন চা তৈরি করার সময় যখন ছেঁকনির মধ্যে চাটা ছেঁকে নিই, তখনও কিন্তু এই নিচে যে ছোট ছোট কণাগুলো পড়বে, সেই কণা আমাদের চায়ের মধ্যেই পড়ে যায়। এই ছোট ছোট কণাগুলো, তো এই কণাগুলো চায়ের মধ্যে যখন পড়ে যায় সেটা আমাদের কিন্তু খাওয়া পড়ে যায়। আমাদের পেটের মধ্যে চা যদি যায়, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই আমরা কিন্তু কখনোই এই গুঁড়ো চাগুলোকে খাবো না, এটাকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে তারপর যে চায়ের পাতাটা
সেটাকে আমরা ব্যবহার করব। আর এই যে গুঁড়ো চাগুলো এগুলোকেও কিন্তু আমরা ফেলবো না, আরও অনেক কাজে লাগাতে পারি এই গুঁড়ো চাগুলো। যেমন আমরা যখন চুলে হেনা করি দেখবেন তার মধ্যে কিন্তু চায়ের পাতা ভেজানোর যে জলটা দিতে হয়, তো এই চায়ের গুঁড়োটা ভিজিয়ে তার জলটা দিতে পারেন হেনার মধ্যে। আবার এই চায়ের যে গুঁড়োটা পেয়েছেন হেনার মধ্যে দিতে না চান, সেক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে কম বেশি ফুল গাছ থাকে, সেই ফুল গাছের গোড়ায় যদি এই চায়ের গুঁড়োগুলো দিয়ে দিতে পারেন তাহলে ফুল গাছ কিন্তু অনেকটা হেলদি হবে, অনেকটা সতেজ থাকবে, দেখবেন নতুন করে ফুল ফল আসবে, পুরো সারের কাজ করবে এই চায়ের পাতা। তো বন্ধুরা এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে চা যখনই আনছেন, বাড়িতে বয়স্ক কেউ থাকলেও দেখবেন চা খেতে তাদের খুবই পছন্দ, সেই চা খাওয়ার আগে বাজার থেকে আনার পর এইভাবে একটু চেলে নেবেন, তাহলে দেখবেন কোনো সমস্যাই আর হবে না। তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে বন্ধুরা, এখন দেখছেন বর্ষার সিজন চলছে, এরপর কিছুদিনের মধ্যেই আমাদের ঠান্ডাও চলে আসবে। তো এই যে আবহাওয়াটা বারবার করে চেঞ্জ হচ্ছে, এর কারণে কখনো গরম কখনো ঠান্ডা, কখনো বৃষ্টি পড়ছে, নানান ধরনের আবহাওয়া চেঞ্জ হচ্ছে। এর ফলে কি হয়, আমরা রাত্রে যখন মশারি টানিয়ে শুচ্ছি, ফ্যান যদি না চালাই সেক্ষেত্রে গরম লাগে, ফ্যান চালিয়ে শুলেও আমাদের ঠান্ডা লাগে, রাতের দিকে দেখবেন ঠান্ডাটা বেশি লাগে। তো আমরা কি করব, এর ফলে কি হয়, বাচ্চাদের সর্দি কাশি মাথা ধরা জ্বর এগুলো কিন্তু যখন তখন এসে যেতে পারে। তাই আমরা যে মশারিটা টানিয়ে শুই, আর বন্ধুরা মশারির কিন্তু টানিয়ে অবশ্যই শোবেন, তাহলে অনেকটা ভালো, মশার কামড়ের হাত থেকে বাঁচতে পারবেন। আর এইভাবে ঠিক যে জায়গাটায় মাথা দেবেন সেই জায়গার উপরে বাচ্চা হোক নিজেরা বড়রা মাথার উপর দিয়ে এইভাবে একটা ওড়না অথবা বেড কভার যে কোনো একটা কাপড় পাতলা ধরনের এরকম কাপড় দিয়ে দেবেন, তাহলে ডাইরেক্ট ফ্যানের হাওয়া আপনাদের মুখে লাগবে না, মাথায় লাগবে না, আর অর্ধেকটা ফাঁকা রেখে দেবেন, যার ফলে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা কিন্তু থাকবে। তো বন্ধুরা এইভাবে কাজটা করেন, অনেকটা উপকার পাবেন। চলে এসেছি পরবর্তী টিপসে। পরবর্তী টিপসে আমরা যখন বাসনপত্র মাজি, এই যে কিচেন কাউন্টারটা আছে সেই কাউন্টারের উপর প্রচুর জল পড়ে যায়, সেটা এই জল পড়ার কারণে এটা এক্সট্রা করে আমাদের আবার টাইম নষ্ট করে মুছতে হয়, পরিষ্কার করতে হয়, অনেকটা কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের বাসনপত্র প্রত্যেকবার মাজার সময়। তো আমরা কিভাবে বাসনপত্রগুলোকে মাজবো যার ফলে কিচেন কাউন্টারটা একদম ভিজবে না? তো আমরা এখানে একটা বালিশের কভার নিয়ে নিয়েছি। তো দেখবেন অনেক সময় বালিশের একটা কভার নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তো আর একটা কভার থাকে, সেটাকে তো একটা কভার এমনি বালিশে পরাতে ইচ্ছা করে না, তো এমনিতেই পড়ে থাকে, তো পড়ে থাকছে এরকম, অথবা কালার লেগে গেছে অন্য কোনো কালার, সেটা আপনারা ব্যবহার করছেন না, সেরকম একটা বালিশের কভার নিয়ে নেবেন, নিয়ে তার মধ্যে এই ধরনের প্লাস্টিক দিয়ে দেবেন। এখন যেহেতু আমরা প্রচুর পুজোর শপিং করছি, সেই পুজোর শপিং করতে গেলে এই ধরনের প্লাস্টিক যে ক্যারিগুলো অবশ্যই এসে যায় আমাদের বাড়িতে। তো এই প্লাস্টিক যে ব্যাগগুলো শাড়ি কিনলে দেখবেন থাকে এর মধ্যে, তো এই বড় ধরনের যে প্লাস্টিক ব্যাগগুলো এইভাবে বেড কভারের উপর মধ্যে ভরে সাইড থেকে একটু ভাঁজ করে বেড সেট করে নেবেন। যদি এখানে একটা সেলুটেপ মারতে ইচ্ছা করে সেক্ষেত্রে মারবেন, যেভাবে এটা আটকানোর প্রয়োজন এই কর্নারগুলো সেভাবে আটকে নেবেন। আটকে এই যে জিনিসটা আমার তৈরি হলো, এই বালিশের কভারটা দিয়ে দারুণ কিন্তু কাজ হবে। আমরা যখনই বাসনপত্র মাজবো, মাজার সময় এটাকে একদম সেট করে রাখবো, সেলুটেপ আটকে, তাহলে কি হবে, প্লাস্টিকটা এদিক ওদিক গড়িয়ে যাবে না। তো বন্ধুরা এই যে সেট করে রাখলাম, রাখার পর আমরা বাসনপত্র আমার কিন্তু মাজা হয়ে গেছে। এইবার আমরা কি করব, বাসনপত্র মাজার পর আমরা এই যে কিচেন যে কাউন্টারটা আছে সেই কাউন্টারের উপরে বালিশটাকে, মানে বালিশের যে কভারটার মধ্যে প্লাস্টিক সেট করে দিয়েছি, এটাকে রাখবো। এটাকে রাখার পর আমাদের বাসনপত্র যখন আমরা ধোবো, ধুয়ে এই বালিশটার উপরে, মানে এই যে বালিশের কভারের উপরেই আমরা রাখবো। এর ফলে কি হবে, বারবার করে আমরা যখন বাসনপত্র ধুয়ে ধুয়ে এই কিচেন কাউন্টারের উপরে রাখি, ভিজে যায়, এটা কিন্তু করলে আর ভিজে যাবে না। তো বন্ধুরা আমি কিন্তু এখানে আমার বাসনপত্র এক এক করে ধুয়ে নেব, আর এর উপরেই এক এক করে গুছিয়ে রাখবো। এইভাবে গুছিয়ে রাখলে তারপর দেখবেন একটা সময় জলটা ঝরে যাবে, তখন এখান থেকে তুলে যে ঝুড়ি আছে বাসনপত্র রাখার, ঝুড়ির মধ্যে রাখবেন। ঝুড়িতে রাখার আগে এইভাবে কাজটা করবেন, দেখবেন আপনাদের কিচেন কাউন্টারটা নষ্ট হচ্ছে না, যে ঝুড়িটা সেই ঝুড়িটাও নষ্ট হচ্ছে না জল লেগে। তো এইভাবে বাসনপত্র রাখার পর আপনাদের আমি এই কোনাগুলো উঁচু করে দেখিয়ে দেবো, কাউন্টারটা একদম কিন্তু ভিজবে না। এখানে আমি হাতাটা উঁচু করছি, হাতাটা উঁচু করার পর এখানে অলরেডি অনেকটা ভিজে গেছে। এইবার এই যে ভিজে গেছে এই জায়গাটা কিন্তু নিচের পোর্শনটা একদম শুকনো আছে, দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কোনো জল নেই। তো বন্ধুরা এইভাবে আপনারাও বাসনপত্র মাজেন, দেখবেন আপনাদের ডবল খাটনি খাটতে হবে না।
তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।